আর লেখনির অস্ত্র দিয়ে এই ভুজঙ্গ নাগের উঁচু মাথাটা মাটিতে মেশাতে চাই, তার আগে আমি তার লেখনির অস্ত্র ভোতা করে দেব। আর ওইদিকে নতুন অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে পুরনো নোট জমা পড়েছে সেটার হিসাব দিয়ে পাঠিয়েছে। দেব আমি সব হিসাব তাকে বুঝিয়ে দেব বলে আমি কৌশলে এখানে ডেকে পাঠিয়েছি। আর সে যদি আমার হিসেবের সরল অঙ্ক সরল মনে সমঝে যায় তো ভালো, নালে স্বরূপ সান্যালকে আমার হাতে তুলে দাও দাদা, আমি ওকে একেবারে সাইজ করে দেব। মাই সুইট সিস্টার, তুই স্বরূপ সান্যালকে চিনিস? শুধু চিনি বলে ভুল বলা হবে দাদা, ওকে আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদা, কলেজ লাইফ থেকে আমরা একসঙ্গে পড়াশোনা আমরা করেছি। ও না একটা গাইয়া গোবর মার্কা ছেলে, সব সময় আমার পিছনে ঘুরঘুর করে, আমি ওকে পাত্তাই দিই না। ভুল করেছিস সিস্টার, সেদিন তুই মহা ভুল করেছিস। তুই যদি স্বরূপকে সেদিন তার ফাঁদে ফেলতে পারতিস তাহলে স্বরূপ আজ আমাকে ফাঁদে ফেলতে চাইতো না। ও এর জন্য তুমি এত চিন্তা কেন করছো দাদা শোনা? আরে স্বরূপ যাতে ফাঁদে পড়ে সে ব্যবস্থা আমি করে দেবো। জানি রে বোন, জানি তোর জন্য স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়ে আছে, তাই তোকে দেখলে তোর পুরনো প্রেম জেগে উঠবে। আর সেই সুযোগে তুই তোর দুর্বল জায়গাটাকে খোঁচা দিয়ে ওকে বস করে তুই ঘায়েল করে নিবি। ও কি বলছো দাদা সোনা? আর তখন না ওকে আমরা যা বলবো ও ঠিক তাই শুনবে, কেমন? আর যদি না শুনে আমি বুঝিয়ে দেব, আমি ভুজঙ্গ মানে তবে গোখরোকেও তোর মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত দিলে খাই। আর শিকারের ওট বুঝে না খেলে ওই অজগরকেও কিন্তু একদিন পেট পেটে মরতে হয় না। আসুন আসুন মিস্টার স্বরূপ সান্যাল, এতক্ষণ তো আপনার কথাই আমরা আলোচনা করছিলাম। দাদা শোনা, আপনি আপনি করে ওকে কেন তুমি দূরে সরিয়ে দিতে চাইছো? আর স্বরূপ না খুব ভালো ছেলে, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ তোদের মধ্যে কোনো প্রেম টেম? হ্যাঁ দাদা শোনা, কলেজ লাইফ থেকে ওর সঙ্গে আমার প্রেম, কিন্তু স্বরূপ না আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ এই কোটিপতি দাদার একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। আরে ভালোবাসার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয়নি ভাইয়া, এই ভালোবাসার জন্য একটা সুন্দর হৃদয় থাকলেই হবে। হৃদয়হীন কি হৃদয়ের মর্ম বুঝবেন স্যার? হ্যাঁ ভাই দাবাই, এখন বাজে কথা বাদ দিয়ে কাজের কথায় আসা যাক। বলিন শুনুন মিস্টার নোট, ওই নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে 4,80,00,000 টাকার বাজে নোট জমা পড়েছে। এখন আপনাকে বলতে হবে ওই টাকার আয়ের উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। কাইন্ডলি হিসাবটা একটুকু দিলে আমি একটুকু খুশি হতাম স্যার। আরে তোমাকে কর্তব্য করাই তো আমার কাজ, তাই হিসেবের একটা মোটা অঙ্ক তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেই সাজেশনটাও তোমাকে আমি দিয়ে দেবো। দাদা শোনা, এই বাড়িটাকে কি তুমি একেবারে অফিস মনে করেছো? কোথায় স্বরূপ প্রথম আমাদের বাড়িতে এসেছি, তাকে নিয়ে তুমি একটু আপ্যায়ন করবে, তা নয় শুধু। মাই সুইট সরি সিস্টার, আমি ভুলে গিয়েছিলাম যে স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলেও তোর বিশেষ মনের অতিথি। তাই তোকে নিয়ে গিয়ে তোর বেডরুমে নিয়ে গিয়ে একটু ভীষণ ভাবে এন্টারটেইনমেন্ট করাবি। শুনুন মিস্টার নগ, আমি এখানে কোনো এন্টারটেইনমেন্ট বা এনজয় করতে আসিনি।
আমি এসেছি অফিসিয়ালে ভিজিট নিতে। শুধু অফিসিয়ালে নয় স্বরূপ, এবার থেকে তুমি আমার সঙ্গে আমার ডিউটি করবে। হাত ছাড়ো। ছাড়বো না স্বরূপ, এই হাতটা যখন আমি একবার ধরেছি আমি তখন কিছুতেই ছাড়বো না। আমি বলেছিলাম না যেদিন তুমি ভালোবেসে আমার এই হাতটা ধরবে সেই দিন আমি তোমাকে বলবো আই লাভ ইউ। যেসব স্বার্থবাদী মেয়েরা স্বার্থের লোভে মেকি ভালোবাসার নাটক করে তাদেরকে আমি এইভাবে বলি আই হেট ইউ। तुहे न रंगीला कैसे जादू किया, पिया 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 बोले बालाजिया। तुहे न रंगीला कैसे जादू किया, पिया 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 बोले बालाजिया। बाहों में छुपा के ऐसा किया, ओरे पिया ओ। तुहे न रंगीला कैसे जादू किया, पिया 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 बोले बालाजिया। মনকে ডোব হিসাবে ব্যবহার করে আমাকে তুমি স্বীকার করবে? যৌবনকে ডোব হিসাবে ব্যবহার করে শুধুমাত্র খদ্দেরের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসার মনের মানুষের মনে নয়। স্বরূপ, তুমি তোমার ভালোবাসার মানুষ স্বরূপ। শুধু একটি বার তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি। তুমি দেখবে আমার অপরন্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়টাকে আমি একেবারে পরিয়ে দেবো। তোমার ভালোবাসায় আজ আর আমার কোনো প্রয়োজন নেই সেটা। স্বরূপ, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার এই শূন্য হৃদয়টাকে পূর্ণ করে দিয়েছে। কে সেই ভাগ্যবতী স্বরূপ? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী মুখার্জি। স্বরূপ, হ্যাঁ, এবং খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। বিয়ে না স্বরূপ না, তুমি শুধু আমার স্বরূপ, তুমি শুধু আমার ছাড়া তুমি কারোর নয় স্বরূপ, তুমি কারোর নয়। তুই এখনো স্বরূপকে নিয়ে তোর বেডরুমে যাসনি? আমি হেরে গেছি দাদা, শোনো আমি হেরে গেছি। আমি সামান্য একটা গাইয়া মেয়ের কাছে আজ আমি হেরে গেছি। তুই কাঁদছিস কেন? কার কাছে তুই হেরে গেছিস? সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন ওই স্বর্ণালীর কাছে। স্বরূপ তার জন্য আমাকে অ্যাভয়েড করে এখান থেকে চলে গেছে দাদা। সে নাকি তাকে ভালোবাসে। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন? হ্যাঁ দাদা, দাদা শোনা, হ্যাঁ সে তুমি এমন কিছু করো যাতে দুটোকে তুমি যেন সাহায্য করতে পারো। এই অপমান আমি কিছুতেই সহ্য করতে আমি পারছি না দাদা শোনা, আমি ভুলিনি, আমিও ভুলিনি। ওই সাংবাদিক বিপ্লব মুখার্জি সে আবার আমার বিরুদ্ধে লেখা শুরু করেছে। আর ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল সে আমার পুরনো কেসগুলো রিওপেন করতে শুরু করেছে। অদ্ভুত ভাবে ওদের দুজনের দুর্বল জায়গা হলো স্বর্ণালী। তাই এই মুহূর্তে ওদের আমি দুর্বল জায়গায় আঘাত করব না। আমি এক ঢিলে তিনটে পাখি শিকার করব। হ্যালো, কে? আমি ভুজঙ্গটাকে বলছি। আমার 5টা লরির মাল চুরি করে লুট করে নিয়েছে। গুলি করে মারবো, সারা শুয়োরের বাচ্চার গায়ের চামড়া তুলে নেব। কিন্তু কে সেই রসকে? শক্তিমান। কি হসো? ও সালা শক্তিমান ধরিগা দুশ্মন সে যে যাহা জিদনা গোডাউন আছে वो सब लूट लिए गरीबों का पास बिली করছে और कोई इंसान का साथ अन्याय जुलूम बोले वो साला जादू का माफिक छूटे से वो जुलूम करने वालों को पिटाई भी করছে। আমি দেখতে চাই সেই শক্তিমান কত বড় শক্তিমান। আমার হুকুম 7 দিনের মধ্যে আমার সামনে বেজন। नहीं मालिक,
बिना कोई कीमत में मेरा बेटा कोई भी काम पर हाथ नहीं डालेगा मालिक, कोई भी काम पर हाथ नहीं डालेगा। जी हाँ मालिक। 10,000 টাকা। तो ठीक है मालिक। বাকিটা কাজ হলে পাবি। ठीक है मालिक, ठीक है। মনে রাখিস 7 দিনের মধ্যে শক্তিমানকে আমার চাই। आप बहुत सोचें साहब। अरे रोहमान का ये बेटा शेर खान का भी रुपया वापस करे ना। अब सोचिए नहीं, आपका काम पूरा हो गया। इसके साथ और एक तरफा कुरियलिन मालिक साला सुअर की बच्चा रिपोर्टर विप्लव मुखर्जी अपना नामे उल्टा सीधा रिपोर्ट लिखते शुरू करे छे। अब चाहे तो मेरा बेटा शेर खान उसका भी मौत का रिपोर्ट लिखिए दिबे। রিপোর্টার বিপ্লব মুখার্জির সমস্ত রিপোর্টের ছক আমার কষা হয়ে গেছে। तो ठीक है मालिक। बेटा शेर जी पिताजी। सारे दुनिया ढूंढ के उस 7 दिन के अंदर शक्तिमान को यह हाजिर करना चाहिए। याद रखना बेटा, तू शेर का बच्चा शेर है, शेर का बच्चा शेर है। शेर का काम और बात एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी, याद रहेगा। अरे उसके साथ वो फूल वाले के भी अभी छोड़ बेरा ओसली हमारे नामे रिपोर्ट लिखिए छे, इसलिए वो साले जो बोले अभी थोड़ा खाना पीना का खेला करबे, थोड़ा खाना पीना का खेला। আর আগে তোকে লোকাবে নিয়ে গিয়ে তোর হাতটা ভেঙে তোর রেলা আমি গুছিয়ে দেবো রাখতে। কাঞ্চন তুই? হ্যাঁ আমি। এখানে জয়েন করার পর মুহূর্তে তোমার কুকীর্তি যে আমি রিপোর্ট জানতে পেরেছি তাতে বুঝতে পারছি তোমার সাথে সম্পর্কের সেতু বোধহয় আর বেশি দিন স্থায়ী হবে না। আরে 2 দিন অফিসার হয়ে খুব যে পুলিশের মেজাজ দেখাচ্ছিস রে, তুই বোধহয় জানিস না তোর ইন্টারভিউয়ের জোরে চাকরিটা হয় না, তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে ভেবো না যে আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন এমএলএ এর লেভেলেটে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জুয়া খেলায় মেতেছো। স্মাগলিং আর চোরাচালানের ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চলেছো। আর তোমারই সাহসী হয়ে শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারীর সম্মান হানি করতে উদ্যত হয়। এসব অভিযোগ তোমার মিথ্যে। মিথ্যে কি সত্যি তা প্রমাণ করার জন্য এই শের খানকে আমি অ্যারেস্ট করলাম। अरे एक मामूली हैंडकफ लिए आपने ये शेर को बंदी बना दिया इंस्पेक्टर साहब। अरे आपने ये साहब का अपना भाई ना होले इस बात अपना के अभी শের খান একটা কথা বললে তোর মাথাটা আমি ছাতু করে দেব। চল চল বলছি চল। इसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर साहब, याद रखना। मैं इस इलाका का शेर हूँ, शेर। তুই যেমন এই এলাকার শের তেমন আমি এলাকার সাব ইন্সপেক্টর। আর মনে রাখিস একটা শেরের চেয়ে একটা ইন্সপেক্টরের ক্ষমতা অনেক বেশি। আর এটা প্রমাণ করতে তোকে আমি থানায় নিয়ে চললাম। আর একজন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেকখানি বেশি, স্যার আপনি এই কথা তোমায় মানতে হবে মিস্টার নাগ। স্যার আপনি ওকে ছেড়ে দাও। হ্যাঁ মিস্টার রায়, নমস্কার স্যার, নমস্কার। যথা সময়ে আমি এসে যদি উপস্থিত না হতাম আপনারা দুজনে মাইরে একেবারে রামফাসান ফেসে যেতেন। তো যদি বলি স্যার কিছু খরচা করে টাকাকে খালি ফিনিশ করে দিই। মিস্টার রায়, অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমি নিজেই খাল কেটে কুমির এনে
এনেছি, নইলে নিজের ভাই হয়ে কিনা। এ বলেন কি স্যার, একের মায়ের পেটের সন্তান এইরকম স্যার আর এইরকম শিয়াল হয় কি করে? মিস্টার রয়, ও আমার নিজের মায়ের পেটের সন্তান নয়, ও আমার সৎ ভাই। ও তাই বলেন স্যার, তাই বলেন। अपना भाई को थोड़ा संभाल के रखिए साहब, और कभी ये शेर खान का पर हाथ उठाने की कोशिश करेगा तो उसका हाथ तोड़ के उसी का ही गला का पर लटका दूंगा। शेर खान! अभी शेर खान याद रखना, जीना है तो सिर्फ शेर का माफिक जीऊंगा, कुत्ते की तरह नहीं, याद रखना। কি বলি মিস্টার নাগ, বলি রাগটা একটু কমেছে। জি স্যার, ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার। যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার গায়ে বর্দিটা তুলে দিয়েছেন, তাদেরই বুকে পা দিয়ে এই সমস্ত কালো বাজারিদের কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে এই সমাজটাকে আপনি নরক বানাতে চলেছেন। আপনি মানুষের শত্রু, এই সমাজের শত্রু। এই পোশাকটা পরার আপনার কোনো যোগ্যতাই নাই স্যার। ছি স্যার, ছি। আরে ভাই, কো জায়গায় কোটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? এই এই আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি 5 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে পুলিশের চাকরিটা কিনতে হতো? এই আমার যা ফিটনেস আর যা কোয়ালিটি, তাতে করে বড় বাবু হওয়া তো দূরের কথা, একটা হাবিলদার হওয়ার যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ। মিস্টার রায়, এই এই এই, এই, আপনার কথাই ধরুন না স্যার, আমলি কি এমএলএ হওয়ার যোগ্য লোক? এই আমলার যা কোয়ালিটি, তাতে ওই চুরি খানায় মাল বেচায় পালাইছে। বেশ, তো মান্থলি কমিশনটা পকেটে ভরে নিয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন, আর এদিকে যেমন 5 ক্যালোরির মাল চুরি হয়ে গেল সে খবর রেখেছেন। আপনার ভোগে যদি না থাকে আমি কি করব স্যার? তার মানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে সরকারি আসা আপনি চুরি করে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান বলেতে কিছু একটা আছে স্যার, তাই বোধহয় চোরের উপর একটু পাটপাড়ি হয়ে গেল। তবে ভাববেন না স্যার, ভাববেন না, আমরা চুরি হয়ে যাওয়া মাল আপনি 24 ঘন্টার মধ্যে ফেরত পেয়ে যাবেন। কিন্তু বুঝেছি, এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? ছি 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 স্যার, কি বলেন? আমার কাছে কোনো মাটি টাকা, টাকা মাটি দুই সমান। তাই বলছিলাম কি স্যার, আমাকে যদি এই 2 মুঠো মাটি, না 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 2 কাঠা মাটি না স্যার, একদম আমি বলতে চাইছি ওই টাউনের বুকে যদি 2 কাঠা জমির ব্যবস্থা করে দেন। আর কতদিন স্যার থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার? এবারে তো একটা বাড়ি টাড়ি বানাতে হবে নাকি? মিস্টার রায়, ভাববেন না স্যার, ভাববেন না, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী শুদ্ধকে আমি এখানে এসে হাজির করব। হ্যাঁ বলুন, কে আমার চালবাজি করে চাল লুট করেছে বলুন? শক্তিমান। হ্যাঁ, শক্তিমান। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি মুশকিল, আপনি কাঁদছেন কেন? রাস্তায় যদি স্যার শক্তিমান আমাকে পেয়ে যায়, স্যার কাইন্ডলি একটা বডিগার্ডের ব্যবস্থা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন স্যার। থামুন, এই জন্য বোধহয় আপনাকে হিজড়ে পুলিশ অফিসার বলে। আপনারাই তো আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রাখেছেন স্যার। এই আপনারা মানে নেতারা সাথে ঢোল বাজাতে গিয়ে আমাদের দিকে টাকার বান্ডিল ছুঁড়ে দিচ্ছেন, আর আমরা সেই টাকা হাতে নিয়ে টাকা
চাকার তালি দিয়ে বলছি কি হলো গো কি হলো, আর জনগণ বলছে বাস গেল গো বাস গেল বাস গেল গো বাস গেল, আমি বাড়ি যাব। শের খান, কালু, এই মিস্টার রায়কে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক থ্যাংক ইউ। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। না খাবো না, আজ আমি কোনো খাবার মুখে তুলবো না তুলবো না তুলবো না। ও মা, সে কি কথা? সেই সকাল থেকে আমি হাত পুড়িয়ে কত কিছু রান্না করলাম, আর তুই বলছিস খাবি না? এত কিছু রান্না মানে? আর বলিস না রে বোন, সে কেলাহি ব্যাপার। 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংসের ঝোল। ছোটদা, আরে সব সকাল থেকে বাজার করতে করতে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ছোটদা, তারপরেও যদি বলো যে তুমি কিছু মুখে তুলবে না, তাহলে আমাদের মনে কত কষ্ট লাগে বলো তো? মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই বৌদি, ও খাক বা না খাক আমরা তো আছি নাকি। ও মা, এ আবার কেমন কথা ঠাকুরপো? তুমি এসব কি বলছো? যার জন্মদিন সে কিছু মুখে তুলবে না, আর ওদিকে তোমরা। জন্মদিনটা তো উপলক্ষ বৌদি, আসলে এই অজুহাতে আমরা একটু চব্য করে খাবার সুযোগ পাবো। তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতের রান্না 5 স্টার হোটেলের খাবারকে হার মানায়। না মানিস তো চল একটু চোখে চেখে দেখবি, চল। না রে ছোটদা, না, আমি বলছি তো আমি কিছু খাবো না খাবো না খাবো না। তাহলে আর কি করা যাবে, আমরাই না হয় খাবারগুলো খাবো। অবশ্যই 1 দিন না খেয়ে থাকলে এমন কোনো ক্ষতি হবে না। আরে ক্ষতি হবে না মানে? খিদে আমার প্রচন্ড খিদে, আমার পেটটা জ্বলছে, অথচ বলছি আমি খাবো না খাবো না খাবো না। ও মা, প্রচন্ড খিদে তোমার পেটটা জ্বলছে, অথচ তুমি বলছো আমি কিচ্ছু খাবো না, কিন্তু কেন? কেন কেন তুমি জানো না? আমি প্রচন্ড রেগে গেছি, আমি প্রচন্ড রাগে বলছি, জানো বৌদি, জানো আজ ছি বলছি, এমন করতে নেই। আজ না তোর জন্মদিন, আজ যদি তুই রাগ করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? ভালো লাগবে? আমার কি ভালো লাগে ছোট, আমার কি ভালো লাগে? এই জন্মদিনে এক এক ঘরে মন ভরা হয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। আমার জন্মদিনের সব থেকে আপনজন হচ্ছে তোরা, আর তার থেকে আপনজন আমার দাদা, আমার বড়দা। যদি আমার পাশে না থাকে তাহলে কি আমার একা একা ভালো লাগে? ও এই কথা। একদম হাসবে না বৌদি, তুমি একদম হাসবে না। তুমি কি জানো দাদা আমাকে আর একদমও ভালোবাসে না, আগের মতো না, একদম ভালোবাসে না। যাই যদি ভালোবাসতো তাহলে সংবাদপত্রের কাজ দিয়ে কখনো সে বাড়ি ছেড়ে চলে যেতে পারতো না। কার উপর অভিমান করছিস রে পাগলি? তোর চিন্তায় মানুষটার যে চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনের অনুষ্ঠানটাকে সুন্দর করে উদযাপন করার জন্য সে কত কিছুই না করেছে। তুই কি কি খেতে ভালোবাসিস তা সে সব নিজের হাতে ফর্দ করেছে। ছোটদা, তোর জন্মদিনের কথা ভুলে গিয়ে তোর দাদা কোনো কাজ করতে যায়নি রে বোন। তবে কোথায় গেছে? তোর দাদা তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনতে গেছে। বৌদি 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 বৌদি, তুমি কত ভালো। দাদা আমার জন্য শাড়ি কিনতে গেছে? শুধু শাড়ি কিনতে যায়নি রে পাগলি, সেই সঙ্গে তোর এই জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে তোরই মনের মানুষ স্বরূপকে। যাই, আমিও প্রতিবেশীদের নিমন্ত্রণ করে আসি। ওই মানুষটা যদি এসে দেখে এখনো নিমন্ত্রণ করা হয়নি তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে। আমি এবার যাই, কেমন? বৌদি, আমার মনের মানুষকে তোমাদের আমন্ত্রণ করতে হবে না। আমার মনের মানুষের আমন্ত্রণ আমি নিজেই সেরে ফেলেছি। সেই দিনের সেই সৈকত দিনের কথা আজও আমি ভুলতে পারিনি। সেই দীঘার সমুদ্রের মাঝখানে আমি খেলতে খেলতে ওই ঝাউ গাছের তলায় আমি লুকিয়ে গেছিলাম। স্বরূপ আমাকে না দেখতে পেয়ে স্বরূপ আমাকে বলছে, স্বর্ণালী, তুমি কোথায় স্বর্ণালী? এই লুকোচুরি খেলতে খেলতে কোথায় তুমি হারিয়ে গেলে?
আমি অনেক খুঁজোখুঁজি করছি, তবু তোমার দেখা পাচ্ছি না কেন স্বর্ণালী? হাও ভগবান, তাহলে কি স্বর্ণালী আমার ওই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে পড়ে? না 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 না, তাই যদি হয় তাহলে আমি ওই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে। এই তুমি কি করছিলে? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম তুমি হয়তো পরপারে চলে গেছো, তাই সেই জন্যই তো আমি সাগরের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে। না গো না, তোমাকে ছেড়ে যে আমি মরেও শান্তি পাবো না গো স্বর্ণালী। তুমি আমার পাশে থাকলে এটাই তো আমার সঙ্গ বলো, আমার স্বর্গ। তাই তো আমি তোমার হাত ধরে আমি তোমার হাত ধরে এগিয়ে যেতে চাই সেই সঙ্গের সন্ধানে। স্বর্ণালী, ওই শোনো পাখিও বলছে কথা, এই এসেছে ভালোবাসা, এই তো এসেছে দিন ভালোবাসবা। ওই শোনো পাখিও বলছে কথা, এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখি আর বলছে কথা, একই সাথে এই আছো তুমি আছো ভালোবাসিবা, এই আছো তুমি আছো ভালোবাসিবা। আমার মনের অতিথি নই, আমার ভালোবাসার সরোবরে ফোটা প্রেমের অভিজাত্য। তাই তো আজীবন আমি তাকে আমার হৃদয়ের মাঝে আমি ফুলদানি করে সাজিয়ে রাখবো। তার আগেই তোর যৌবনের মধু দিয়ে আমার কামনার বাসনা আমি ভুজঙ্গ না, ভুজঙ্গ না, ভুজঙ্গ মানে আমি ছবল মারি। কেন কেন এসেছেন এখানে? কি চাই আপনার?
ছি, আপনি না ভদ্রলোক, অথচ এইভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না? করছে তো, করছে। তুমি আমার হাঁটুর বয়সী, তোমার সঙ্গে কথা বলতে সত্যি আমার লজ্জা করছে, কিন্তু সেই জন্য আমি কথায় না বলে আমি ইচ্ছাই পূরণ করতে চাই। না না, আপনি আপনি আমার দিকে এগোবেন না বলছি। আপনি এখান থেকে চলে যান, আপনি আমার দিকে আর এগোবেন না। চুপ কর শয়তানি। তোমার আদর্শবান দাদা ওই বিপ্লব মুখার্জি আমার মান সম্মানকে বলি দিতে চেয়েছিল, তাই আমি তোর নৃত্যকে আজ বলি দিতে চাই রে শয়তান। আমি কখনো মতো ছবল মারি না, অজগরের মতো রিপোর্টার বিপ্লব মুখার্জি, তোমার জন্য আজ আমি এক নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের এই বলাৎকারের রিপোর্ট। হ্যাঁ, কে যেন এইদিকে আসছে? ভেরি গুড। এই ভুজঙ্গনাথকে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে তোরই ভালোবাসার রাজকুমার। এতক্ষণ যা ঘটলো তার বাইরে যদি একটা সত্যি কথা বলেছিস তাহলে তোর দাদাকে আমি ভুজঙ্গ মানে তবে কাল কৌটো গোবরের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আসবে লেখা। আমার জীবন নিয়ে তুমি আমার কি খেলা খেললে? আমি এই বুকে নিয়ে আমি কোথায় লুকাবো? আমি এই কলঙ্কের কথা আমি কার কাছে বলবো? আমি কাকে শোনাবো? বহু দূর থেকে কথা বহু দূর থেকে কথা দিতে বহু দূর থেকে কথা দিতে তুমি যে আমার, তুমি যে আমার, ও Happy birthday to you, happy birthday to you, Sonali. এই নাও সোনালি, তোমার জন্মদিনে আমার তরফ থেকে দেওয়া এই ক্ষুদ্র প্রীতি উপহার। না 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 না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না। কি হলো সোনালি? তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর যেন অস্বাভাবিক লাগছে। তবে কি তুমি অসুস্থ নাকি? না না না, আমি অসুস্থ নই, আমি সুস্থ আছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তবে কেন? তুমি তো নিজেই তোমার জন্মদিনে আমাকে নেমন্তন্ন করে এসেছো, তাহলে কেন কেন আমার উপহার গ্রহণ না করে তুমি আমাকে চলে যেতে বলছো সোনালি? আমি ওসব কিছুই জানি না, আমি তবু তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে হাত ধরে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি চলে যাও, নইলে এক্ষুনি হয়তো দাদা বৌদি এসে বলবে। স্বর্ণালী, স্বর্ণালী,
দেখ তো শাড়িটা কেমন হয়েছে। দাদা দাদা থমকে দাঁড়িয়ে গেলি কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে অনেক ঝড় হয়ে গেছে। দাদা আয় আয় বোন, আমার কাছে আয়। আমি আমার এই দুহাত দিয়ে তোর ওই বেদনার সবটুকু অশ্রু আমি মুছিয়ে দেবো। না দাদা না, আমি বলো আমাকে কলঙ্কের দেহটা নিয়ে আমি তোমার কাছে যেতে পারবো না দাদা, আমি যেতে পারবো না। কি বললি সোনালি, কি বললি তুই? 1 জানুয়ারির লালসাই তোমার বোন সোনালি যে নষ্ট হয়ে গেছে। তোমার বোন সোনালি আজ কলঙ্কিত ধর্ষিতা। কি 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 বললে সোনালি, তুমি কি বললে? না 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 সোনালি, না হতে পারে না সোনালি, আমি কিছু বিশ্বাস করি না সোনালি, বিশ্বাস করি না। তুমি আমার এই ভালোবাসার হাত থেকে মুক্তি পেতে তুমি মিথ্যে নাটক করছো সোনালি, মিথ্যে নাটক। না না, আমি কিছু মানি না সোনালি, কিছুতেই না। বল না রে বোন, বল না রে বোন, যা বললি সব মিথ্যে। চেয়ে দেখ ওই মানুষটার দিকে, তোর কথা শুনে মানুষটা কেমন বোমা হয়ে গেছে। বল না বোন, একটিবার মিথ্যে করে তুই বল না, তুই যা বলেছিস সব মিথ্যে। মিথ্যে নয় বৌদি, মিথ্যে নয়। আমি যা বলছি সব সত্যি সত্যি সত্যি। ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো দেশের বিবেকহীন জনগণ, আর কতকাল বর্বরতার সাক্ষী হয়ে নীরব দর্শক হয়ে মুখ ফিরিয়ে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে তোমরাও কি এইভাবে প্রতিবাদহীন সমদেহ হয়ে নীরবতার শ্মশানে বসে থাকতে পারতে? দাদা আমরা কোন সমাজে বাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনেদের সম্ভ্রম লণ্ডিত হয়? এ কেমন সভ্য সমাজ, কেমন? তুমি একটু শান্ত হও। বলো বলো সোনালি, তুমি বলো, কে সেই জানোয়ার যে তোমার এই নারীত্বকে কলুষিত করেছে? আমি তার বুকে রক্ত দিয়ে তোমার এই শরীরের সমস্ত কলঙ্ক মুছিয়ে দেবো সোনালি। বল, তুই চুপ করে থাকিস না, বল কে সেই শয়তান, বল। আমাকে বল, চুপ করে থাকিস না, বল বোন। এই হারামজাদি, তোর উপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। যদি একটা সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে মারবো। বলো বলো সোনালি, তুমি বলো, কে সেই জানোয়ার? বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল কে সেই শয়তান, বল কে তোর সর্বনাশ করেছে, বল। আমাকে কি সর্বনাশ করেছে তোমরা শুনতে চাইছো, তোমরা জানতে চাইছো? তবে দেখো বৌদি, দেখো দাদা, দেখো আমাকে সর্বনাশ করেছে ওই যে শয়তান। কি বললে সোনালি? আমি তো তোমাকে তুমি আবার সর্বনাশ করেছো। তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার দেহটা নিয়ে আমার সর্বনাশ করে দিয়েছো। সর্বনাশ! চুপ করো সোনালি, তুমি চুপ করো। তোমার এই মিথ্যের ভারে আমার এই সত্যের পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বাতাস চিরতরে বন্ধ করে দেবে, ভুল হয়ে যাবে এই ভালোবাসার মধুর সম্পর্ক। কেন তুমি এমন সর্বনাশ করলে স্বরূপ? আমরা তো তোমাদের ভালোবাসাকে মেনে নিয়ে
তাহলে কেন কেন তুমি এভাবে স্বর্ণালী সর্বনাশ করলে? আপনারা আপনারা বিশ্বাস করুন বৌদি, আমি আমি এ কাজ করিনি বৌদি। যাকে যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তার কি কোনো ক্ষতি করতে পারে বৌদি? চুপ কর লম্পট। তুই মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে তুই স্বর্ণালীর ক্ষতি করতে চেয়েছিস। না রে শয়তান, তুই রেহাই পাবি না। তোকে আজ আমি মেরে শেষ করে দেবো। বেরো না দাদা, বেরো না। না না, তুমি এখান থেকে চলে যেতে বলো দাদা, তুমি এখান থেকে চলে যেতে বলো। না না, ওকে আজ আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই তাই দিন দাদা, আমাকে পুলিশের হাতেই তুলে দিন। স্বর্ণালী, স্বর্ণালী, তো তুমি নীরব কেন স্বর্ণালী? তুমি তুমি তোমার প্রতিশোধ নেবে না স্বর্ণালী? তুমি তো তোমার নারীত্বকে যে কলঙ্কিত করেছে তুমি তার নিজের হাতে প্রতিশোধ নাও স্বর্ণালী, প্রতিশোধ নাও। এই বেঈমানটার বুকে তুমি লাথি মারো স্বর্ণালী, লাথি মারো। ঠিকই করেছো স্বর্ণালী, তুমি ঠিকই করেছো যে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসে মহা ভুল করেছিল। তার তো এমনই পাওনা হওয়া উচিত স্বর্ণালী, তার তো এমনই পাওনা হওয়া উচিত। চলে আয় লম্পট, চলে আয়। যাচ্ছি যাচ্ছি দাদা, আমি চলেই যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ করবো না দাদা, আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না আমি কোনো অভিযোগ। স্বর্ণালী, স্বর্ণালী, তুমি তো জানো আমি কতখানি অপরাধী, আর সেই অপরাধের সাজা নিতে আমি ওই আইনের কাঠ গড়ায় চললাম। তোমার তোমার ওই দুঃখ মনের সমস্ত যন্ত্রণা হোক, আমার চলার পথে হোক তোমার অভিশাপ হোক আমার জীবনের সঙ্গী, আর তোমার তিরস্কার হোক আমার আমার এই ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। এই এই স্বরূপকেই তুমি একদিন তো আমরা দুজন ভালোবাসার হাত ধরে একে অপরের হাতে থাকবো, গায়ে গায়ে জড়িয়ে দিয়েছিলে ভালোবাসার চাদর। অথচ কেন কেন স্বর্ণালী, কেন আজ এমন হলো? আমি আমার এই জীবন গাড়িটাকে চালাতে চালাতে আজ আমি নিজেই ভাগ্যের কাছে হেরে গেলাম। ওগো দয়াময় ঈশ্বর, তুমি বলে দাও আমার ভালোবাসার বাগানে যে ফলে ফুলের কড়িটা এসেছিল সেটা প্রস্ফুটিত হওয়ার আগে ঝরে গেল কেন? ফুল হয়ে ফুটলো না ফুল, চিড়ে গেল আশার মুকুল, একই স্বপ্ন চোখে মনে হয় আজ সবে ফুল হয়ে ফুটলো না ফুল, চিড়ে গেল আশার মুকুল, একই স্বপ্ন চোখে মনে হয়
সুখে কান্না যে পায়, সুখে দুঃখে জড়ায়, বেদনারে কবে গো হৃদয় ভরা, আলোর পথে চলতে গিয়ে কখন যেন অন্ধকারে পৌঁছে গেলাম, জীবন অনন্তটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। চলো চলো কুমারী স্বর্ণলিপির 376 ধারা অনুসারে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল।